আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। কুমিল্লায় যৌথ বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার পর এক যুবদল নেতার মারা যাওয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এরই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এদিকে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নের নিজ বাড়ি থেকে যুবদল নেতা তৌহিদুর রহমানকে তুলে নিয়ে যাওয়া হয়। শুক্রবার বাবার কুলখানির আগে তৌহিদুরের বাড়িতে অস্ত্র আছে বলে তল্লাশি চালানোর পর তাকে নিয়ে যায় যৌথ বাহিনী সদস্যরা। ভোর থেকে সকাল পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তৌহিদুরের। শুক্রবার দুপুর 12টার দিকে তার মৃত্যুর খবর পায় পরিবার। শরীরে মেলে আঘাতের চিহ্ন। সেনাবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে হস্তান্তর করার সময় অসুস্থ বোধ করায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। এমন ঘটনার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী। কুমিল্লা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে স্বজনরা অবিলম্বে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন। দ্রুত বিচার নিশ্চিত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমিও সাথে ছিলাম, আমার বলতে তোর মোবাইল দে আর তোর বইয়ের মোবাইল নেই, তোর মোবাইলও নেই। আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা আমাদেরকে নৈতিকভাবে নীতিগতভাবে সব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করবে। এদিকে ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো ধরনের হেফাজতে, নির্যাতন ও হত্যা কঠোরভাবে নিন্দনীয়। অন্যদিকে এরই মধ্যে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এই ঘটনায় স্থানীয় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আইএসপিআর। এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগ শাসনামলের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হতে থাকলে হতাশ হবে জাতি। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এছাড়া স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও তার দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তাদের বিষয়ে সজাগ থাকতে বলেছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতা কর্মী ভাইরা আসসালামু আলাইকুম। তার বক্তব্যে নেতাকর্মীদের নির্বাচনে প্রস্তুতির পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেন। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেছেন, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই শক্তি ফিরিয়ে দেওয়া, জনগণের হাতে ভোটের মাধ্যমে সেই বিষয় সম্পর্কে রায় গ্রহণ করা, সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এদিকে রাজধানীর উত্তরায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দ্রুত তদন্তের দাবি জানান। বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে নানা ষড়যন্ত্র করছে। যে দুষ্টামি, যে মানুষের ক্ষতি করার যে অভ্যাস, সেটা যায় নাই। দিল্লিতে বসে সে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং বলছে তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে চলে আসবো। এছাড়া নয়াপল্টনের দলীয় কার্যালয়ের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, সকল দলের সমর্থনে গঠিত ইউনূস সরকারের সময় কিভাবে যুবদলের কর্মীকে হত্যা করা হলো। যদি ওই ছেলেটি অপরাধী হয়, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে যেতে পারে, কিন্তু গ্রেপ্তার করে ভয়াবহ টর্চার করে মেরে ফেলে বাপ্পার কাছে ফেরত দেওয়া, এটা এই আমলে হবে কেন? অভিযোগ করেন, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার চালাচ্ছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুপুরে উপজেলার বাঙ্গড্ডা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ হবার কথা ছিল। ওই সময় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থকরা একটি গাড়িবহর নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে হেসাখাল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল সভাপতি সেলিম ভূঁইয়া মারা যান। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী অতর্কিত তার উপর হামলা করে। সেই হামলায় কয়েকজন আহত হয়, এর মধ্যে সেলিম সেখানে আহত অবস্থায় মৃত্যুবরণ করে। ওরা যেখানে যায় এখন ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীদের সাথে রাখে এবং এরা সশস্ত্র অবস্থায় সবসময় থাকে। আমি দেশবাসীর কাছে এবং বিএনপির যত কর্মকর্তার কাছে বিএনপির লোক কেন মারলো তার বিচারটা আমি চাই। এবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন মহানগর রাজনীতির হালচাল। আজ থাকছে নারায়ণগঞ্জের রাজনীতির খবরাখবর। দেশজুড়ে নানা অস্থিরতার মধ্যে নারায়ণগঞ্জ মহানগরে এখন আলোচনায় জাতীয় নির্বাচন। তবে সরকারপন্থী রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সংস্কারের ওপর জোর দিচ্ছে। আর আলোচনায় রয়েছে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর নাম। নিজ নিজ দলের অবস্থান তুলে ধরতে নিয়মিত সভা সমাবেশ করছে রাজনৈতিক দলগুলো প্রার্থী চূড়ান্ত না করলেও দল মনোনীত প্রার্থীকে পূর্ণ সমর্থনের আশ্বাস নেতাকর্মীদের। প্রাচ্যের ডান্ডিখ্যাত শীতলক্ষা তীরের শহর নারায়ণগঞ্জ দেশের অন্যতম নদীবন্দর ও টেক্সটাইল খাতের ব্যবসা ও শিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত। শহর ও বন্দর এই দুই অঞ্চল নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন। বাণিজ্যিক নগরী হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় এর রাজনীতি। শেখ হাসিনা সরকারের পতনের পর নারায়ণগঞ্জ মহানগরে বদলেছে রাজনীতির হিসেব নিকেশ। মাঠে নেই আওয়ামী লীগ, তবে সাংগঠনিক কর্মসূচি নিয়ে ব্যস্ত অন্য রাজনৈতিক দলগুলো। গণপরিষদ নির্বাচনের দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছে সরকারপন্থী জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের মতে গণপরিষদ নির্বাচন আগে হলে সব দলমতের ভিত্তিতে সংস্কার করা যাবে। আমরা যদি নতুন বাংলাদেশ না তৈরি করে নির্বাচনে যাই, তাহলে আসলে ৭৫ পরবর্তী যে সময়টা আসলে অতিবাহিত হয়েছে বাংলাদেশে, সেই ধারাই আসলে বাংলাদেশ চলতে থাকবে। আমাদের দরকার হচ্ছে গণপরিষদ নির্বাচনটা আগে, তারপর হচ্ছে জাতীয় নির্বাচন। গণপরিষদ নির্বাচন যদি এখন হয়, তাহলে কি হবে, সকল দল মত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ থাকবে গণপরিষদ নির্বাচনে। প্রায় একই সুরে সংস্কারের দাবি তুলছে গণসংহতি আন্দোলনও। তারা বলছে, অভ্যুত্থান ক্ষমতার হাত বদলের নয়, বরং কাঠামো পরিবর্তনের। এই অভ্যুত্থান কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়, ক্ষমতার কাঠামো পরিবর্তন। যদি একটা সংস্কার ছাড়া নির্বাচন হয়, তাহলে এটা হবে ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে রক্তের সাথে প্রতারণা, বেইমানি। এদিকে ন্যূনতম সংস্কারের পর জামায়াত নির্বাচন চাইলেও নারায়ণগঞ্জ ৫ আসনে এরই মধ্যে প্রার্থী নির্ধারণ করেছে দলটি। এছাড়া সভা সমাবেশের মধ্য দিয়ে সাংগঠনিক ভিত আরও মজবুতের চেষ্টায় তারা। সংগঠন ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনীয় সংস্কার যেটুকু না হলেই নয়, সেটুকু হওয়া দরকার এবং তারপরেই নির্বাচন হওয়া দরকার। স্থানীয় জনশক্তি যারা আছে, জামাতের যারা জনশক্তি, তাদের মতামত এবং জনমত জরিপের একটা মতামত আমরা কেন্দ্রে পাঠিয়েছি। কেন্দ্র এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবে। নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম আসছে সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ আরও কয়েকজনের। সবাই নিজের মতো করে মাঠ গোছানোর চেষ্টা করছেন। যারই জনপ্রিয়তা থাকবে যে প্রার্থীর, সেই প্রার্থীকেই আগামী জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে। ৫ নির্বাচনী এলাকার বিএনপির নেতাকর্মীরা সেই প্রার্থীর পক্ষে আমরা কাজ করব। এদিকে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও নতুন ধারার রাজনীতি চান বিশিষ্টজনেরা। প্রয়োজনীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচনই আসলে শেষ পর্যন্ত অর্থ বয়ে আনতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সাধারণ মানুষের কাতার থেকে উঠে আসা লোকজনদেরই আসলে সত্যিকারভাবে রাজনীতিতে আসা উচিত এবং তাদেরকেই নির্বাচন করা উচিত এবং জনগণেরও উচিত যে সেই ধরনের লোকদেরকে নির্বাচিত করা। রাজনৈতিক দলগুলোকে জনগণের অধিকার নিয়ে কাজ করার তাগিদ সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক।
বিপিএলের সাম্প্রতিক বিতর্ক নিয়ে মিরপুরে হোম অফ ক্রিকেটে জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিসিবি সভাপতি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের কাছে 4টা টিমকে আমরা মনে করি যে ঠিক আছে, 3টা টিম গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই 1.5 কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত 11 বছরের হিস্ট্রি। আপনি যদি ফিরে যান আর যদি আপনি বলেন আমি একটা অডিটও করে দিব, আপনি দেখিয়ে দিব যে কতগুলা টিম প্রতি বছর। আমরা এমনভাবে কথা বলছি যে বিপিএল ওয়াজ লাইক এভরিথিং ওয়াজ 100% কারেক্ট, শুধু এই বছরে এসে প্রবলেম হয়েছে, এটা না। সো আপনার বুঝতে হবে ভালো কাজ খারাপ কাজটা কি। তারপর প্লেয়ারদের ইমোশনাল অ্যাটাচমেন্ট আমার ছিল, প্লেয়াররা বলেছে যখন, তখন আমি চিন্তা করেছি এরা টপ প্রায়োরিটি দিতে হবে। আপনি দেখেন 6টা টিম, প্লেয়ারগুলো যদি আপনার সিলিং থাকে 60 লক্ষ, 40 লক্ষ, 20 লক্ষ, এই ছেলেগুলো 90% ছেলেদের পেমেন্ট হয়েছে। বিপিএল না হলে কি হতো আপনার 0% পেমেন্ট। আমরা তো কথা বলছি ভাবমূর্তি খরচ খারাপ হয়েছে, আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের দেশে ভাবমূর্তি খারাপ হয়েছে, কিন্তু বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা এ ক্লাস ছিল কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো, আপনি ওয়েট করেন বিপিএলটা কিরকম হবে আগামীতে আপনার সময় বলে দিতে পারবে। আগে খারাপ ছিল তো এটা রেফারেন্স হইতে পারে। আগে তো রাজা ছিলেন ওনারা 16 বছর, তখন কেন তো প্রবলেম ছিল। গত বছর একটা ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো ব্যাংক গ্যারান্টি নেয় না, একবারও এক মিনিট আপনারা লিখেছেন একবারও নো গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি যে গত বছর ছিল না। একটা টিমের শুধু বরিশালে ব্যাংক গ্যারান্টি ছিল, এবার তো 6টা টিমের নাই ফারুক ভাই। গত বছর একটা টিমের ছিল না। আপনি কথা বোঝার চেষ্টা করেন। আপনি গত বছর একটা টিমের শুধু ছিল বরিশাল, এবারও তার ব্যাংক গ্যারান্টি আছে। সো আপনি খবরটা ঠিক মতো নিতে হবে, শুধু কথা বলার জন্য কথা বললে হবে না। আপনাদের বুঝতে হবে দ্য সিচুয়েশন। আমি আবারও দায় মেনে নিচ্ছি, আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, আমরা যেটা ফাহিম ভাই বলেছে যে আমাদের যতটুকু যাচাই বাছাই করা উচিত ছিল ওরা করিনি, কিন্তু আপনার প্রেশারগুলো আপনি চিন্তা করেন। আপনার 2 মাস আগে টিমদের জানাতে হবে বিপিএল করব, তা নইলে অন্য যেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আছে ওখানে প্লেয়ারগুলো চলে যাবে। সো দ্যার ওয়াজ এ প্রেশার। আপনার বিপিএল শুরু হবে ডিসেম্বর, ব্যাক করেন নভেম্বর, অক্টোবর 15 তারিখের মধ্যে আমরা ড্রাফট করে ফেলেছি। সো আপনি এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কিচ্ছুই কনসিডারেশন আনি না। গভর্নিং কাউন্সিল কেন করেননি, এত লেট কেন করেছেন? গভর্নিং কাউন্সিল করেছি আমরা, পরে করেছেন। আপনি জানেন আমাদের এখন কতজন ডিরেক্টর আপনি জানেন? প্রেসিডেন্ট ছাড়া 9 জন 10 জন। আপনি জানেন এক একজনের কয়টা করে কমিটি? আপনি জানেন? 3টা 4টা করে। তাইলে আপনার তো বুঝতে হবে যে উপদেষ্টা তো নিজে অনেকগুলো মন্ত্রণালয় সামলায় ফারুক ভাই। পুরো বাংলাদেশ সামলায়। আপনি কারোর সাথে আপনি এরকম কম্পেয়ার করেন না, তার ক্যাপাবিলিটি আমার থেকে বেশি, আমার ক্যাপাবিলিটি কম। আপনার বুঝতে হবে যে যেই সিচুয়েশন, আপনাদের সাথে আমি আরেকদিন কথা বলবো, মাননীয় উপদেষ্টাকে এখানে আমি আসলে ওয়েট করাতে চাই না। আমি অনেক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবি আদায়ে 4র্থ দিনের মতো তারা রাজপথে। শনিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিলেও আন্দোলন প্রত্যাহার করেননি তারা। এদিকে দফায় দফায় অবরোধে রাজধানীর মহাখালী থেকে গুলশান 1 সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দিতে সময় বেঁধে দিয়েছিল শিক্ষার্থীরা। শনিবার বিকাল 4টায় সেই আলটিমেটাম শেষ হলে আবারও উত্তাল হয়ে ওঠে তিতুমির কলেজ ক্যাম্পাস। পূর্ব ঘোষণা অনুযায়ী বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় বিকেল 5টার দিকে ক্যাম্পাসের সামনে গুলশান মহাখালী লিং রোড অবরোধ করেন তারা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে কিছুক্ষণের জন্য গুলশান 1 অবরোধ শেষে আবারও ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীরা। এদিকে সময় বেঁধে দিয়ে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনের যৌক্তিকতা নেই। শিক্ষা মন্ত্রণালয়ের এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এই যে অবরোধ হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি, আমরা যাই নাকি এই যে ফ্যাসিজম যেটা এখনো রয়ে গেছে এবং শিক্ষা সিন্ডিকেটকে একটি জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে, তারা দায়ী। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন তিতুমিরের শিক্ষার্থীরা। বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতদিন তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পায়। এই 7 দফা দাবি না মানা অবধি ওরা অনশন চালিয়ে যাবে, আর ওরা যতদিন অনশন চালিয়ে যাবে তিতুমিরের শিক্ষার্থীরা ততদিন বারাসাত ব্যারিকেড নর্থ সিটি পালন করবে।
কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কামরুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করার পরে এখন তাদের পরবর্তী কর্মসূচিগুলো কি হতে যাচ্ছে? এছাড়াও সড়ক অবরোধের ফলে যে জনভোগান্তির সৃষ্টি হচ্ছে, এটা তো তারাও দেখতে পাচ্ছেন। এই নিয়ে তারা কিছু বলছেন কিনা? আপনি যেমনটা বলছিলেন, টানা চতুর্থ দিনের মতো তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা এখনো পর্যন্ত রাজপথে আছে। তারা তাদের দাবি আদায়ের পক্ষে অনড় এবং সেই দাবিটুকু জানিয়ে যাচ্ছে, যেটি হচ্ছে তিতুমিরকে একটি স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 11টায় তিতুমির কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি সংবাদ সম্মেলন করে আজকে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির একটি কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা বিকাল 4টার দিকে দেখতে পেয়েছি তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রথমে তিতুমির কলেজের সামনে থেকে শুরু করে মহাখালী পর্যন্ত একটি মিছিল নিয়ে যায় এবং সেই মিছিলটি আপনার গুলশান এলাকা পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখান থেকে এসে আবারও তারা তিতুমির কলেজের সামনে এসে অবস্থান নিয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতেই পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা অবস্থান নিয়ে রেখেছেন তাদের দাবিটুকু আদায়ের জন্য। তো এই পর্যায়ে আমি একজন প্রতিনিধির সঙ্গে সংযুক্ত হব এই আন্দোলনের। তার কাছে একটু জানতে চাইবো যে আগামীকাল কি কর্মসূচি থাকছে তার কাছে। আগামীকাল আপনাদের কি কর্মসূচি থাকবে? ধন্যবাদ। আমাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল ব্যারিকেড কর্মসূচি, সেটি আমাদের আগামীকালকে এটি অপরিবর্তিত থাকবে এবং একই সাথে আমাদের যে আমরণ অনশন কর্মসূচিতে যে সকল আন্দোলনকারীরা অংশগ্রহণ করেছেন সেটি তো আজকে থেকে এবং এটি এবং দাবি আদায়ের আগ পর্যন্ত চলমান থাকবে। কালকে যেহেতু বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আছে, তো সেক্ষেত্রে আমরা 9টা এখানেই আমরা মোনাজাতে সকলে অংশগ্রহণ করব এবং 11টা থেকে রেলপথ ব্যারিকেড কর্মসূচি আমাদের পালিত হবে 11টা থেকেই। 11টার দিকে যদি আপনারা কর্মসূচি শুরু করেন তখন কিন্তু ইজতেমার আখেরি মোনাজাতের পর্বটা শেষ হবে। তো এই সময়টাতে যদি আপনাদের কর্মসূচি চলমান থাকে সেক্ষেত্রে তো আসলে সড়কে একটু ভোগান্তি হতে পারে। এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি আসলে জানেন প্রতিটি আন্দোলন সংগ্রামেরই ইতিবাচক দিক যেমন থাকে, নেতিবাচকও থাকে, মুদ্রার এপিঠ যেমন থাকে ওপিঠও থাকে। তো সেটি বিবেচনায় আমরা কিন্তু অত্যন্ত মানবিকতার পরিচয় দিয়েছি এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমাদের যে আজকে ব্যারিকেড বা ব্লকেড কর্মসূচি যেটি ছিল সেটি কিন্তু আমরা সীমিত করে আমরা কিন্তু গুলশান 1-এ মাত্র প্রায় 1 ঘন্টার একটি অবস্থান কর্মসূচি পালন করেছি এবং সেখান থেকে ফিরে এসে আমরা এখানে অবস্থান গ্রহণ করেছি। তো সেই জায়গা থেকে তারপরেও উপদেষ্টা মহল থেকে বা শিক্ষা উপদেষ্টা এবং যারা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে উপদেষ্টা মহলে যুক্ত হয়েছেন, যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে ছুটে যান, তো তারা আমাদেরকে দেখতেও পর্যন্ত আসেননি। এটা এক ধরনের অমানবিকতা। তো কাজেই আমি মনে করি তারা এই বিষয়গুলো ইতিবাচক দৃষ্টিতেই দেখবেন। আশা করি সকল সমস্যার সমাধান। আপনি শুনছিলেন একজন শিক্ষার্থীদের একজন প্রতিনিধি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। তিনি যেমনটা বলছিলেন যে কিছুটা ভোগান্তি হলো তাদের যে যৌক্তিক যে দাবি, এই দাবির পক্ষে আসলে রাজধানীবাসী সহ যারা আছেন তারা। কামরুল, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে নিজের মধ্যে দিন প্রতিষ্ঠা করা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় বয়ানে তা তুলে ধরা হয়েছে। ইজতেমা এবং আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুরব্বীদের বয়ানের তাৎপর্য নিজেদের খিত্তায় এভাবেই তুলে ধরছেন জিম্মাদাররা। বোঝাচ্ছেন ইসলামের দাওয়াতের পাশাপাশি কিভাবে পরকালে শান্তি লাভ করা যায়। একাগ্রচিত্তে সৃষ্টিকর্তাকে স্মরণ, মনের অব্যক্ত কথা আর পরকালীন চাওয়া মহান রবের কাছে। তাসবির প্রতি করিয়ে মহান আল্লাহ তাআলার বরত্ব আর শুকরিয়া জ্ঞাপন। লাখো অংশগ্রহণকারী টঙ্গীর তুরাগ তীরে এখন মুখরিত। ইসলামের সুমহান বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রত্যয় তাদের চোখে মুখে। দিনের দাওয়াত, দিনের কাজ, দিনের প্রচার সারা দুনিয়ায় ছড়ানোর জন্যই আজকে আমাদের এই মজমায় জড়ো হওয়া। আলোচনার মাধ্যমে, বুঝার মাধ্যমে দিনের পথে আসা সহজ হয়, আর এই কাজটা শুধু তাবলীগের মাধ্যমেই হওয়া সম্ভব হয়। তারা বলছেন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্যই দিনের পথে তাদের এই মেহনত। এখান থেকে আল্লাহ রাসূলের কথা যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার পক্ষ থেকে যে একটা বাক্য জানো সেটা অপর মুসলমান পর্যন্ত পৌঁছাই দাও। আমরা অন্য মুসলমান, আমাদের ফ্যামিলি, তাদের কাছে এই হেদায়েতের আলোচনা পৌঁছাবে। এখান থেকে হেদায়েত নিয়ে প্রথমে নিজের পরিবারকে দিনের পথে চলার তাগিদ দেবেন। জামাত যেখানে আসলে মানুষের মন পুরাটাই চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে সার্বিক
আল্লাহ তাআলার সহযোগিতা থাকে। পরস্পরের মধ্যে যে সম্পর্কের অবনতি বলেন এই বিষয়গুলো থাকবে না। ইজতেমার সার্বিক বিষয় নিয়ে কথা বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না, আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার জুবাইর অনুসারীদের প্রথম পর্ব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, টঙ্গী, গাজীপুর। আশুলিয়া ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত 4 জনের পরিচয় শনাক্তে ও মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে। দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহগুলো তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। উত্তোলন করা মরদেহগুলো হলো ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত জাহিদুল ইসলাম সাগর, আশরাফুল, আবুল হোসেন ও অজ্ঞাত একজনের। পুলিশ জানায়, আশুলিয়াতে যারা নিহত হয়েছেন তাদের বেশ কয়েকজনের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়। এদের মধ্যে অনেকের স্বজন থানায় ও আদালতে হত্যা মামলা করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে মরদেহগুলো কবর থেকে উত্তোলন করা হয়েছে। এবার জানাবো অমর একুশে বইমেলার খবর। একুশের মতো জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, যা নতুন বাংলাদেশ গড়তে প্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে অমর একুশে বইমেলা 2025 উদ্বোধন করে তিনি এমন মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মেলা প্রাঙ্গণ। শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2025। বিগত বছরগুলোর মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। থাকছে জুলাই চত্বরও। বিকেলে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করতে মেলা প্রাঙ্গণে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বেলা 4টার দিকে উদ্বোধন ঘোষণা করেন মাসব্যাপী এই বইমেলার। এ সময় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জুলাই বিপ্লবের কথা তুলে ধরে বলেন, আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই ত্যাগ ভুলে যাবার নয়। রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রথিত করে দিয়ে গেল। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষিতে এবারের বইমেলা জাতির জন্য নতুন তাৎপর্য বয়ে এনেছে। 21-এর মতো জুলাই গণ অভ্যুত্থান জাতিকে ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি। গুরুত্ব দেন নতুন লেখকদের উৎসাহিত করতে। কিশোর কিশোরী, তরুণ তরুণীদের তাদের সৃজনশীলতার জন্য স্বীকৃতি দিতে পারি। শহর ও গ্রামের নারী পুরুষকে কৃষি, শিল্প, সাংস্কৃতিক জগৎ, বিজ্ঞান, বাণিজ্য, শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যারা নির্দিষ্ট বছরে জাতির জন্য অবদান রেখেছেন তাদের স্বীকৃতি দিতে পারি। বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা, কথা বলেন প্রকাশক ও লেখকদের সাথে। উল্লেখ্য, এবারের মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান, আর খোলা থাকবে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। এবার জানাবো সংস্কৃতির খবর। রাজধানীর ধানমন্ডিতে আলিয়ান্স ফ্রান্সিসের লা গ্যালারিতে চলছে শিল্পী কামরুজ্জামানের একক ছাপচিত্র প্রদর্শনী। মানব জীবন ও গ্রহের রূপক প্রকাশ শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর অর্ধশত ছাপচিত্র। এচিং, উডকাট,
লিথোগ্রাফি, প্লেটোগ্রাফির মতো নানা কৌশলে ছবি আঁকেন ছাপচিত্র শিল্পীরা, সৃষ্টি করেন নান্দনিক সব চিত্রকর্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক কামরুজ্জামান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এই শিল্পধারা নিয়ে। আলিয়স ফ্রসেজের লা গ্যালারিতে বর্ণিলেই প্রদর্শনীতে স্থান পেয়েছে তার প্রায় অর্ধশত ছাপচিত্র। বৈচিত্র্যময় সব চিত্রকর্ম দিয়ে শিল্পী প্রতিবাদ জানিয়েছেন জলবায়ু ও পরিবেশ বিপর্যয় ত্বরান্বিত করা মানুষের অযাচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে। পৃথিবীর যে বৈশ্বিক উষ্ণতা কিংবা জলবায়ু পরিবর্তনের যে কুফলগুলো নানানভাবে আমাদের ঘাত প্রতিঘাত করে হচ্ছে, এবং তৃতীয় বিশ্ব হিসেবে আমরা যেই জায়গাগুলো সাফার করছি সেই জায়গাগুলো আমার এলিমেন্টস দিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি। লিথোগ্রাফি মাধ্যমে শিল্পীর বাস্তব ও পরাবাস্তব ধারার ছাপচিত্রে মূর্ত হয়েছে পৃথিবী ও মহাজাগতিক বিশ্বব্রহ্মাণ্ডের নানা রূপ। গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জিংয়ের যে কুফলের বিষয়গুলো, একের পর এক যে বনাঞ্চল পুড়ে যাওয়া, শহরাঞ্চলে আক্রমণ সদ্য যেটা দেখতেছি, এগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল। 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই আয়োজন উন্মুক্ত থাকছে সবার জন্য। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা। দিনাজপুরের হাকিমপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী পাতা খেলা। এতে তান্ত্রিক দল তন্ত্রমন্ত্রের সাহায্যে পাতারূপী তুলা রাশির মানুষদের নিজের কাছে ডাকার চেষ্টা করেন। এই খেলা দেখতে ভিড় করেন আশেপাশের বাসিন্দারা। দিনাজপুরের হাকিমপুর বোয়ালদার ইউনিয়নে তন্ত্রমন্ত্রে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। বিভিন্ন এলাকা থেকে আসা 8টি তান্ত্রিক দল খেলাটিতে অংশ নেন। মাঠের মাঝখানে কলাগাছ স্থাপন করা হয়। তান্ত্রিকরা তাদের মন্ত্রের মাধ্যমে পাতারূপী তুলারাশির 3 জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার চেষ্টা করেন। প্রতিটি দল তাদের বিশেষ মন্ত্র ও উপকরণ ব্যবহার করে। তন্ত্রমন্ত্রের এই খেলা দেখতে আশেপাশের এলাকা থেকে ভিড় জমায় হাজারো মানুষ। কাম কাজ সব ফেলে দিয়ে পাতা খেলবা দেখবা বেশ ভালোই আনন্দ না হচ্ছে। আমার বাড়ির সবাই আইছে খেলা দেখতে, আমার বাচ্চাকেও নিয়েছি। আয়োজকরা বলছেন দীর্ঘদিন বন্ধ থাকায় প্রাণ হারাতে বসেছিল পুরনো এই খেলা। এই খেলাটি মানুষের মাঝ থেকে হারিয়ে যেতে ধরেছে। নিজ যুদ্ধকে এই খেলাটি আমি জনসম্মুখে উপস্থাপন করলাম এবং দেখার আয়োজন করলাম। তো আসলে দেখলাম যে বহু লোকজন এখানে উপস্থিত হয়েছেন। খেলায় বিজয়ী হয় কামদিয়ার তান্ত্রিক দল। ডিবিসি নিউজ ডেস্ক। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় লালনগীতি শিল্পী ফরিদা পারভিন। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মহাখালীর ইউনিভার্সাল হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী জানান, কিডনির সমস্যায় ভুগলেও ডায়ালাইসিস না করায় রেনাল ফেইলিওর স্টেজ 5-এ আছেন এই গুণী শিল্পী। তার ফুসফুসে পানি জমেছে। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। সঙ্গীতে অনবদ্য অবদান রাখায় 21 পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন ফরিদা পারভিন। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি বিদ্রোহ করা জাতীয় দলের 18 জন নারী ফুটবলার। দেশের স্বার্থে মেয়েদের বোঝাতে ব্যক্তিগতভাবে আলাপ সারছেন উইমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। বাটলার জানিয়েছেন, নিজের কাজটা ঠিকভাবে চালিয়ে যেতে চান তিনি। বাফুফে ক্যাম্পাসে জিম সেশনে যখন ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের 13 নারী ফুটবলার, তখন মূল ভবনে 4 তলার ক্যাম্পে অবস্থান বিদ্রোহ করা 18 ফুটবলারের। বৃহস্পতিবার জাতীয় দলের অধিনায়ক সাবিনার নেতৃত্বে সিনিয়রদের কোচ পিটার বাটলারের অধীনে ট্রেনিং বর্জনের ঘোষণার পর শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামেন পিটার বাটলার। 13 ফুটবলার অনুশীলনে গেলেও যোগ দেননি বিদ্রোহীরা। যারা বিদ্রোহ করে অনুশীলনে যোগ দেয়নি, আমি তাদের নিয়ে ভাবছি না। আমার কাছে পেশাদারিত্বই গুরুত্বপূর্ণ। তাদের বিষয়টি ফেডারেশন দেখবে। আমি নিয়মমাফিক আমার কাজ করে যাব। পিটারকে নিয়ে সাবিনাদের অভিযোগ নতুন নয় বাফুফের কাছে। জানিয়ে আগেও হয়েছে কথা, তারপরেও হয়েছে নতুন চুক্তি। মেয়েরা কঠোর অবস্থানে যাওয়ায় আবারও ম্যান টু ম্যান আলোচনায় উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। আমরা তো অবশ্যই চাবো যে মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। এটাই আমাদের চাওয়া, এর বাইরে তো অন্য কিছু চাওয়া নেই এবং সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। আমি আজকেও মেয়েদের সাথে বসছি, তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি।
ফেব্রুয়ারির ফিফা উইন্ডো সামনে রেখে 31 ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল বাফুফে। এর মধ্যে আনাই মুগিনি ছাড়া যোগ দিয়েছেন বাকি সবাই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।